ওয়েলকাম ভিউয়ার্স, সকলকে আমার ইউটিউব চ্যানেল দ্য অফিসিয়াল মনোজ জানাই আবার সুস্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, সেই পল সায়েন্সে যে 5 নম্বরের প্রশ্নগুলি পড়ে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্নের আজকে একটা মডেল প্রশ্ন আমরা এই ক্লাসে আলোচনা করব, যেটি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখো, পরীক্ষাতে এই যে ধরনের প্রশ্নগুলি পড়ে, দেখো এর প্রশ্নমান থাকে 5, প্রতিটি প্রশ্নের মান 5, মোট 4টি প্রশ্ন করতে হয়, অর্থাৎ 4 × 5 = 20। তো এই 20 নম্বর প্রশ্নের ক্লাস আজকে আমরা এখানে করব। তো অবশ্যই ক্লাসটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন বা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যেই পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন লিখেছি, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? সংক্ষেপে লেখো। উত্তর দেখো, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদবাচ্য কিনা সে বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক মতবিরোধ রয়েছে। কোনো বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দিয়েছেন, আবার কেউ এর বিপক্ষে যুক্তি দিয়েছেন। তো দেখো, কোন কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দিয়েছে এবং কোন কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে যুক্তি দিয়েছে, এখন আমরা তা তুলে ধরবো। দেখো, প্রথমে লিখেছি বিজ্ঞান বলার পক্ষে যুক্তি। দেখো, বিজ্ঞান বলার পক্ষে যে সমস্ত বিজ্ঞানীরা যুক্তি দিয়েছেন তার মধ্যে প্রথমে রয়েছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলছেন রাষ্ট্রবিজ্ঞানকে তিনি শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছেন। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে অপরিণত বিজ্ঞান বলেছেন। এবং 3 নম্বর রয়েছে দেখো লিপসন। লিপসনও রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দিয়েছেন। এছাড়া দেখো মন্তেস্কু, হবস, এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দিয়েছেন। এর বিপরীত পক্ষে রয়েছে কোন কোন বিজ্ঞানী দেখো, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে কারা যুক্তি দিয়েছেন এখন আমরা তুলে ধরছি। দেখো, প্রথমে রয়েছে মেটল্যান্ড। দেখো, তিনি একটি মন্তব্য করেছেন, কীরকম? তিনি বলছেন, যখন কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয়। শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়। ঠিক আছে, এছাড়া এই মেটল্যান্ড বাদ দিয়েও বাকেল এবং কোথ এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে যুক্তি দিয়েছেন, অর্থাৎ তারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না। এরপর দেখো নাও 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে সার্বভৌমিকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। তো দেখো, প্রথমে আমরা এর সংজ্ঞা আলোচনা করব। তো দেখো, ব্যুৎপত্তিগত অর্থে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চরম, চূড়ান্ত ও নিরঙ্কুশ ক্ষমতা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা এর ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন দেখো, ফরাসি দার্শনিক বোঁদা কি বলছেন? বোঁদার মতে সার্বভৌমিকতা হলো নাগরিক ও জনগণের উপর প্রযুক্ত আইন দ্বারা অনিয়ন্ত্রিত চূড়ান্ত ক্ষমতা। ঠিক আছে, এরপর দেখো উইলবি সহজ ভাষায় কি বলছেন? সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চরম ইচ্ছা। ঠিক আছে, দেখো এরপর আমরা সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। দেখো, পয়েন্ট করেছি সার্বভৌমিকতার বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটি হলো চরমতা বা অ্যাবসুলেটনেস। দেখো, এটি হলো রাষ্ট্রের আদি ও অকৃত্রিম ক্ষমতা। সার্বভৌমিকতা কোনো শক্তির উপর নির্ভরশীল নয়, এর ক্ষমতা মৌলিক ও অকৃত্রিম। সার্বভৌমিকতার দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো দেখো সর্বজনীনতা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিভার্সালিটি। দেখো, সর্বজনীনতা হলো সার্বভৌমিকতার অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সার্বভৌমিকতা নিরঙ্কুশ, তাই এটি সর্বজনীন। রাষ্ট্রের এলাকার ভিতরে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের অপর রাষ্ট্রের সার্বভৌমত্ব সমভাবে প্রযোজ্য। রাষ্ট্রপ্রণীত আইনকে কেউ অমান্য করতে পারে না। ঠিক আছে, এরপর দেখে দাও 3 নম্বর বৈশিষ্ট্য, সেটি হচ্ছে স্থায়িত্ব।
যাকে ইংরেজিতে বলা হচ্ছে পার্মানেন্স। এর অর্থ হচ্ছে সার্বভৌমিকতা রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, রাষ্ট্রের বিলুপ্তিতেই এই ক্ষমতার অবসান ঘটে। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ 4 নম্বর বৈশিষ্ট্য, সেটি হচ্ছে অবিভাজ্যতা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনডিভিজিবিলিটি। ঠিক আছে, যেহেতু সার্বভৌমিকতা রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, তাই একে বিভক্ত করা যায় না, তাই একে বলা হচ্ছে অবিভাজ্যতা। ঠিক আছে, এরপর 5 নম্বর বৈশিষ্ট্যটি দেখো, সেটি হচ্ছে অহস্তান্তর যোগ্যতা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনএলিনেবিলিটি। ঠিক আছে, দেখো সার্বভৌমিকতাকে হস্তান্তর করা যায় না। সার্বভৌমতা রাষ্ট্রের প্রাণস্বরূপ, ব্যক্তিস্বরূপ, এটা ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব অসম্ভব। ঠিক আছে, তো এই 5টি গুরুত্বপূর্ণ সার্বভৌমের বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে উল্লেখ করলাম। পরীক্ষাতে প্রশ্নটি পড়ার অনেক সম্ভাবনা রয়েছে। এরপর দেখে নাও 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। উত্তর দেখো, 1 নম্বর হচ্ছে সংবিধান বহির্ভূতভাবে উৎপত্তি। ভারতবর্ষের দলীয় ব্যবস্থা হলো সংবিধান বহির্ভূত। ভারতীয় সংবিধানে দলীয় ব্যবস্থা উল্লেখ ছিল না। বিশ্বের অন্যান্য দেশগুলিতে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে, সেই দেশগুলির মতো ভারতে বা রাজনৈতিক দলগুলির রাষ্ট্ররূপ জাহাজের সর্বপ্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই কারণে 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় দলীয় ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টটি দেখো, অর্থাৎ 2 নম্বর বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। ভারতীয় দলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী 2009 সালের পঞ্চদশ লোকসভা নির্বাচনে 441টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নিয়েছিল। এগুলির মধ্যে 7টি জাতীয় দল ও 41টি আঞ্চলিক দলের স্বীকৃতি পায়। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মোট দলের সংখ্যা হচ্ছে 2598টি, যার মধ্যে 8টি হচ্ছে জাতীয় দল এবং 52টি রাষ্ট্রীয় দল ও 2538টি হচ্ছে অস্বীকৃত দল। ঠিক আছে, ভারতীয় দলীয় ব্যবস্থার 3 নম্বর বৈশিষ্ট্যটি হলো এককেন্দ্রিক দলীয় কাঠামো। দেখো ভারতবর্ষের দলীয় ব্যবস্থায় এককেন্দ্রিক দলীয় কাঠামোর উপস্থিতি লক্ষ্য করা যায়। যদিও দলের রাজ্য ও আঞ্চলিক শাখা থাকে, তবুও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই সমস্ত কাজকর্ম সম্পাদিত হয়। এরপর দেখে নাও 4র্থ বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে সাম্প্রদায়িক দলের উপস্থিতি। ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক দলের উপস্থিতি। ধর্মের ভিত্তিতে বা ধর্মকে হাতিয়ার করে যে রাজনৈতিক দল গড়ে ওঠে তাকে সাম্প্রদায়িক দল বলে। এই ধরনের দলের উদাহরণ হলো হিন্দু মহাসভা, মুসলিম লীগ প্রভৃতি। এবার দেখে নাও 5 নম্বর বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে মতাদর্শগত ভিন্নতা। ভারতে যেহেতু বহুদলীয় ব্যবস্থা রয়েছে, এই কারণে তাদের মধ্যে মতাদর্শগত ভিন্নতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই 5টি বৈশিষ্ট্য ছাড়াও আরও যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ভারতীয় দলীয় ব্যবস্থায় রয়েছে সেগুলি হলো, দেখো অভিন্ন উৎপত্তিস্থল, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল, দল ত্যাগের একটা প্রবণতা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক, জোটবদ্ধ বা মোর্চা রাজনীতির প্রবণতা ইত্যাদি। এরপর দেখে নাও 4র্থ প্রশ্নটি, সেটি হচ্ছে কিশোর অপরাধ কাকে বলে? ভারতে কিশোর অপরাধ দমনের ব্যবস্থাগুলি কি কি? উত্তরটি দেখো, প্রথমেই পয়েন্ট করেছি কিশোর অপরাধ। সাধারণত যারা প্রাপ্ত বয়সে পৌঁছায় না, অর্থাৎ 18 বছরের এপারে থাকে, তারা যখন অপরাধ করে তাকে কিশোর অপরাধ বলে। 1986 সালের জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে এর সংজ্ঞা হলো, দেখো কিশোর অপরাধ হলো এক প্রকার বিচ্যুতিমূলক আচরণ যা সমাজ ব্যবস্থার সর্বজনীন বৈধ ও প্রকাশিত আচরণ বিরোধী বা সমাজ অনুমোদিত আদর্শ আচরণকে লঙ্ঘন করে। দেখো এর উদাহরণ দিয়েছি, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাদকাসক্তি, এই সমস্ত বিষয়গুলি কিশোর অপরাধের মধ্যে পড়ে।
তো দেখো এরপর আমরা এই যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে অর্থাৎ ভারতে কিশোর অপরাধ দমনের ব্যবস্থা, সেটি উত্তর লেখার চেষ্টা করছি। দেখো ভারতে কিশোর অপরাধ দমনে গৃহীত ব্যবস্থা, দেখো ব্যাখ্যা দেখো, কিশোর অপরাধ দমনের জন্য ভারতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থা জাতীয় ও রাজ্য স্তরে গৃহীত হয়। স্বাধীন ভারতে 1960 সালে কেন্দ্রীয় সরকার কিশোর বিষয়ক আইন, যাকে চিলড্রেন অ্যাক্ট বলা হচ্ছে, সেটি পাস করে। এই আইন অনুসারে অপরাধী কিশোরদের বিচারের ভার দেওয়া হয় জুভেনাইল কোর্ট বা কিশোর অপরাধ সংক্রান্ত আদালতের উপরে। 1978 সালে একটি সংশোধনের মাধ্যমে এই আইনটিকে আরও শক্তিশালী করা হয়। যেমন 1978 সালের সংশোধনী আইনে বলা হয় যে যেসব ক্ষেত্রে অনুসন্ধান ছাড়া প্রাথমিকভাবে বোঝা যায় যে অপরাধ কর্ম কোনো ক্রমেই অবহেলার কারণের সঙ্গে যুক্ত নয়, সেই সব ক্ষেত্রে মামলা শিশু কল্যাণ পর্ষদ থেকে কিশোর আদালতে পাঠাতে হবে, যাতে বিচার দ্রুত নিষ্পত্তি হয়। কিন্তু 1960 সালের আইন ও 1978 সালের আইন জাতীয় স্তরে গৃহীত হলেও সব রাজ্যগুলিতে এই ব্যবস্থা সমানভাবে গৃহীত হয়নি। সবচেয়ে বড় অসুবিধা হলো সব রাজ্যে পর্যাপ্ত কিশোর আদালত ছিল না। এর ফলে শুধু প্রাপ্ত বয়স্কদেরই আদালতে বিচার হতো। এই অসুবিধা দূর করার জন্য কেন্দ্রীয় সরকার 1986 সালে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট বা কিশোরদের জন্য ন্যায় নীতি আইন পাস করে। এই আইন মোটামুটি সব রাজ্যই গ্রহণ করে এবং নানা পরিকল্পনা গ্রহণ করে, যেমন কিশোরদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ, কিশোর অপরাধীদের সংশোধন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। ঠিক আছে, তবে শুধু সরকারি প্রচেষ্টা দ্বারাই এত গভীর সমস্যা সমাধান করা যাবে না। পরিবারকেও শিশুর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু সামাজিকরণের মতো আবশ্যিক দায়িত্ব পালনের ব্যাপারে সচেতন হতে হবে। এরপর দেখে নাও আজকের ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের কৌশলগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। এর উত্তরটি দেখো, প্রথমে পয়েন্ট করেছি সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের অর্থ হলো কোনো ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী বা সংগঠনের দাবি আদায়ের জন্য সভ্য সমাজ কর্তৃক স্বীকৃত ও গণতন্ত্রের দ্বারা অনুমোদিত পদ্ধতির আশ্রয় না নিয়ে ভয় দেখিয়ে বা সন্ত্রাস বা আতঙ্ক সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা। ঠিক আছে, দেখো এর সংজ্ঞা হিসেবে বলা যায়, অ্যান্ড্রু হেউড এর মতে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের নিমিত্তে সন্ত্রাস সৃষ্টি করলে বা অন্যের মনে আতঙ্ক তৈরি করলে তাকে সন্ত্রাসবাদ বলে। দেখো সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি হলো পেঙ্গুইন ডিকশনারি অফ ইন্টারন্যাশনাল রিলেশন এর দেওয়া সংজ্ঞাটি। এই সংজ্ঞা অনুসারে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে হিংসার আশ্রয় নেওয়া বা হিংসার আশ্রয় নেওয়া হবে এমন ঝুঁকি দেখানোকে সন্ত্রাসবাদ বলে। এরপর সন্ত্রাসবাদের সাথে যে দ্বিতীয় প্রশ্নটি ছিল অর্থাৎ সন্ত্রাসবাদের কৌশলগুলি, তো দেখো সন্ত্রাসবাদের যে সমস্ত কৌশল রয়েছে এখন আমরা সেখানে আলোচনা করব। দেখো সন্ত্রাসবাদের কৌশল, যে সমস্ত কৌশল অবলম্বন করে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস চালিয়ে থাকে সেগুলি দেখো, 1 নম্বর হচ্ছে গোপনে অন্তর্ঘাতমূলক কাজ। এর উদাহরণ হিসেবে বলা যায় 2001 সালের 11 সেপ্টেম্বর আল কায়দা নামক গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেন আমেরিকার বিশ্ব বাণিজ্যের উপর আক্রমণ। 2 নম্বর কৌশলটি দেখো নিরবিচ্ছিন্ন প্রচার। বর্তমানে উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসবাদীরা প্রচার বা প্রোপাগান্ডা চালিয়ে সন্ত্রাস চালিয়ে থাকে। তারপর দেখো ছিনতাই, যাকে ইংরেজিতে বলা হচ্ছে হাইজ্যাকিং, গোপনে হত্যা, গণহত্যা ও চাপ সৃষ্টি করে কাজ আদায়। এবং 4 নম্বর কৌশলটি হচ্ছে পরিকল্পনা, যাকে ইংরেজিতে প্ল্যানিং বলা হচ্ছে, ও সুসংগঠিতভাবে কাজ করা। তো এই সমস্ত কৌশলগুলি অবলম্বন করে সন্ত্রাসবাদীরা তাদের সন্ত্রাসমূলক কাজকর্ম বা সন্ত্রাসমূলক ক্রিয়াকলাপ চালিয়ে থাকে। ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস।
আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। এবং এই ধরনের ক্লাস যদি আপনারা রেগুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যেই পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।